বাজারের দিকে তাকিয়ে না থেকে ঘরে যা আছে তাই দিয়ে কি রান্না করব সেটা আগের দিনেই ভেবে রাখি, তাই রান্না খাওয়া নিয়ে কোনো সমস্যাই হয় না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল ৯টা বাজে। কি রান্না করব সেটা তো গতকালই ভেবে রেখেছিলাম। এখন শুধু কুটা বাছা করে ধুয়ে রান্না বসিয়ে দেব। ৩-৪ দিন আগে এক মুঠো কলমি শাক এনেছিলেন। এগুলি হলো জলকলমি, যেটা মাঠে ঘাটে পুকুরে জলাশয়ে হয়ে থাকে, ওই কলমিটা। এত যে চমৎকার এটা খেতে। সেদিন রান্না করেছিলাম হেলনের ডাল দিয়ে। আজও হেলনের ডাল দিয়ে রান্না করব। সেদিন খুবই চমৎকার লেগেছিল। কলমি শাকগুলো আগেরই বাছা ছিল, এখন শুধু কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রুই মাছের পাতলা ঝোল করব কাঁকরোল, পটল, আলু দিয়ে। একটা আলু, 2টা কাঁকরোল, 2টা পটল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন শুধু পটলগুলি কেটে নেব। রুই মাছের পিসগুলো আরও 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নরমাল হওয়ার জন্য। এখনও ভালোভাবে নরমাল হয় নাই, তারপরেও একটু ছুটিয়ে নিচ্ছি। এরপরে লবণ মাখিয়ে রাখবো, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। মাছ মাখানো বাটিতে আলুগুলিও মাখিয়ে নিয়েছি, মাছের সাথে দিয়ে দিলাম। এটাও লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভাজা হলে মাছের ঝোল খেতে ভালো লাগে। মাছ আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দেব কালো জিরা আর 2-3টা কাঁচামরিচ। ফোড়নটা রেডি হলে সবজিগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে সবজিগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কম গুঁড়ো মরিচ। বেশি ঝাল করব না। সব রান্নাতে আমি ফোটানো গরম জল ব্যবহার করি। বিদ্যুৎ নাই সকাল থেকে। গ্যাসের চুলায় একটু জল গরম করে দিয়ে দিলাম। গোটা জিরা আর দারুচিনি, এলাচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে মাছের ঝোলে দেব।
পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে পাটায় গুঁড়ো করে নেব। ভেজে রাখা আলু আর মাছ দিয়ে দিলাম। নতুন হলুদের গুঁড়ো দিয়ে তরকারি রান্না করছি। তরকারির রংটা যেন কিরকম লালচে দেখা যাচ্ছে। তেল গরম হলে রসুন ফোড়নে দিয়েছি। ফোড়নটা লালচে হলে কলমি শাক দিয়ে দেব। রান্না করব হেলনের ডাল দিয়ে। আগেই এক মুঠো হেলনের ডাল লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। শাকটা একটু কমে আসলে ডাল দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্না করে নামিয়ে নেব। ৩-৪টা কাঁচামরিচও দিয়ে দিলাম। সেদিন এভাবে করে রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। তাই আজও ঠিক ওভাবেই রান্না করব। ভাজা মশলাগুলো বেটে গুঁড়ো করে নিয়েছি। এদিকে মাছের ঝোলটাও হয়ে আসছে। এখন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। খুব সুন্দর মতো হয়ে গেল আলু, পটল, কাঁকরোল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। একেবারে টলটলে ঝোল। দেখতে টলটলে লাগলেও মনে হচ্ছে ঝোলটা খুবই চমৎকার হবে। একেবারে পাতলা। নতুন হলুদ, তাই বুঝে শুনে কম করেই হলুদের গুঁড়ো দিয়েছি। মনে হচ্ছে রংটা বেশি সুন্দর হয় নাই। দেখা যাক, নতুন হলুদ যদি গন্ধ লাগে তার জন্যই হিসাব করে দিয়েছি। না, এখন তো আবার রংটা ভালো লাগছে দেখতে। বাটিতে নিলাম অল্প করে মসুরির ডাল, অল্প চীনা বাদাম এবং অল্প সাদা তিল। এই যে একটা ভুল করলাম, নিজের ভুল নিজেই ধরিয়ে দিলাম। মিশে যখন গেছে কিছুই করার নাই। এখন জল দিয়ে ভাসিয়ে এটা ছাঁকনিতে ছেঁকে উঠিয়ে নেব। ভাবছিলাম তিলটা ভিজাবো না, ডাল আর বাদাম বাটার সময় ধুয়ে সাথে সাথে বেটে নেব, কিন্তু হাতের কাছে রেডি করে রাখাতে ভুলে দিয়ে দিলাম। আমি জানি এইসব ক্ষুদ্র তৈলজাতীয় বীজ ভিজিয়ে রাখলে জলের সাথে এটার তেলটা চলে যায়, তাই ভুলে ভিজিয়ে নিলেও সাথে সাথে ছাঁকনিতে ছেঁকে একটু জলের ধারায় ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। প্রায় ২.৫-৩ ঘন্টা পর আবার রান্নাঘরে আসলাম। ডালগুলি পরিষ্কার করে ধুয়ে পাটার উপর নিয়ে নিলাম। তিল তো আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন একসাথে ডাল, তিল আর বাদাম বেটে নিচ্ছি। বড়া তৈরি করার জন্য কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। ডাল, বাদাম, তিল এগুলি একেবারে মিহি করে বেটে নেব না, এক বাটা দিয়ে যা যায়। গতকাল মসুরের ডালের সাথে বাদাম বেটে বড়া করেছিলাম। এত যে চমৎকার হয়েছে সেটার স্বাদ ভুলতে পারছি না। তাই আজও মসুরের ডাল, বাদাম সাথে একটু তিল যোগ করেছি। আজ মনে হচ্ছে বড়াটা আরও বেশি চমৎকার হবে। দেখা যাক। বাটা হয়ে গেলে উঠিয়ে নিলাম এবং স্বাদমতো লবণ মিশিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। যে কোনো ডালের বড়া এবং গোলানো ডিম ভাজাতে আমি কখনো হলুদ ব্যবহার করি না। এটা একেবারেই আমার নিজস্ব মতামত। রান্নাবান্না এবং ঘরের কাজ শিখার আগেই বিয়ে হয়ে গেছে। শ্বশুরবাড়ি এসে যখন ডিম ভাজা করেছিলাম আমার শাশুড়ি মাকে দেখিয়ে তিনি বলেছিলেন হলুদ দিতে। সামান্য করেই হলুদ দিয়েছিলাম, তবে সেদিন ডিম ভাজাতে খুব হলুদের গন্ধ লেগেছিল। আমার শাশুড়ি মা তখন মুচকি মুচকি হেসেছিলেন খাওয়ার সময়। তো আমি যখন খেতে বসলাম তখন দেখছি হলুদের গন্ধ। তখন এই মনে মনে ভাবছি ডিম ভাজাতে আর কখনো হলুদ দেব না। বাপের বাড়ি গিয়ে যখন মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছেন আমি তো ডিম ভাজাতে হলুদ দেই না। ডিমের কুসুম হলুদ, ডিমটা গোলানোর সময় এমনিতেও হলুদ হয়ে যায়, ভাজা করলেও হলুদ লাগে, এখানে উপরন্ত হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডিম ভাজা বা ডালের বড়া করার সময়
ওই কথাগুলি আমার খুব মনে পড়ে। গতকাল ডালের বড়ার ভিডিওটি দেখে আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন। তিনি লিখেছেন, আমি ডালের বড়াতে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, তারপর ধনেপাতা এইসব মাখিয়ে বড়া করি, এভাবে করি না। আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি যেভাবে রান্না করেন সেভাবেই তো করবেন, এটাই স্বাভাবিক। তবে আমি কখনো ডালের বড়াতে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিই না। তবে ধনেপাতা থাকলে একটু দেওয়া যেত। সব সময় তো ধনেপাতা ঘরে থাকে না। তবে হ্যাঁ, ওইসব মশলাগুলি যখন সবজি দিয়ে পাকোড়া তৈরি করি তখন দিই। না, গতকালের ডালের বড়ার এক স্বাদ আসেনি, আজকে আরেক স্বাদ লাগে তিল দেওয়াতে। আজকেগুলি বেশি কুড়মুড়ে হয়েছে। আমি যখন ডালের বড়াগুলো তৈরি করছিলাম তখন একজন অতিথি আসছিলেন আমাদের বাসায়। ওনার অফিস কলিগ, ওনার মতোই এরকম বয়স হয়ে গেছে, একজন আরেকজনকে বেয়াই বলে ডাকে। তিনি ভাবছিলেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেল বেলায় একটু ঘুরে আসি ওদের বাসা থেকে। কিন্তু আমাদের তো তখন খাওয়া হয় নাই, তখন দিনের 3:30 বাজে। আমি ডালের বড়া ভাজছিলাম, খুব ঘ্রাণও বের হয়েছিল। তো ওখান থেকে কয়েকটা বড়া ওনাকে উঠিয়ে দিয়েছি, সাথে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এরপরে চা বিস্কুট দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত বসে গল্প সল্প করে কিছুক্ষণ আগে উনি চলে গেছেন। ওনাকে বলি নাই যে আমরা দুপুরের খাবার খাই নাই। এ কথা বললে হয়তোবা বসতেন না, বেশিক্ষণ চলে যেতেন। বয়স্ক মানুষ এত কষ্ট করে 4 তলায় উঠে আসছেন শুধু বেয়াইর সাথে দেখা করতে। বেয়াই নয় ঠিক, অফিস কলিগ। কর্মজীবনে দুইজনের অনেক বন্ধুত্ব ছিল, তাই বেয়াই বলে সম্বোধন করে। আমরা যত দেরি করেই খাই কোনো সমস্যা নাই, এ কারণেই ওনাকে কিছুই বলি নাই। তাই উনি ধীরে সুস্থে গল্প সল্প করে বাসাটা ঘুরে ঘুরে দেখছিলেন এবং কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। যাওয়ার সময় বারবার অনুরোধ করেছিলেন যেন আমরা ওনাদের বাসায় একদিন যাই। শাক খাইছো নি? শাক কেমন হয়েছে? ভাজা মরিচ, ডালের বড়া, শাক, দারুণ। গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন আপনারা যারা কমেন্টস করেছিলেন, অধিকাংশ জনে কমেন্টস করেছেন আমাদের লাইফস্টাইল নিয়ে। আমরা সারাদিন কি খাই, সকালে কি খাই, রাতে কি খাই, দুপুরের খাবার তো আপনাদের সাথে শেয়ার করি, এইসব লিখেছেন। আসলে এই সুস্থ লাইফস্টাইলের কথা আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম। আপনারা যারা সবসময় আমাদের ভিডিওগুলি দেখেন আপনারা অবশ্যই জানেন। যারা নতুন সবেমাত্র ভিডিও দেখছেন কয়েকদিন যাবৎ, তারা হয়তো জানেন না। একটা কথা বারবার বললে যারা সবসময় ভিডিও দেখেন তাদের কাছে হয়তোবা বিরক্ত লাগবে, তাই আমার কাছেও ভালো লাগে না সব সময় একটা কথা বলতে। তাই আপনাদের সম্মানার্থে সংক্ষেপে বলছি। 2020 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জেকে লাইফস্টাইল ফলো করছি আমরা। প্রথম দিন থেকে ওনার ডায়াবেটিসের সকল ঔষধ, ইনসুলিন বাদ দিয়ে শুরু করেছিলাম। আমার কোনো রোগ ছিল না, কিন্তু অনেক ফেটি ছিলাম, অনেক ওজন বেড়ে গিয়েছিল। জেকে লাইফস্টাইল ফলো করে আমরা দুজন 3 মাস ভাত, রুটি, আলু, ডাল, মিষ্টি জাতীয় সব খাবার, ফল এইসব খাই নাই, প্রসেস ফুড খাই নাই। শুধু এক বেলাতে শাক সবজি, মাছ, মাংস, ডিম, বাদাম এইসব খেয়েছিলাম। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার পরে শুধু একবার আহার করতাম। এভাবে করে করে 3 মাসের মধ্যেই আমরা দুজন লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপর থেকে দুপুরে একবেলা ভাত খাই, সকালে কিছুই খাই না, রাতে শুধু মন চাইলে একটা ডিম অথবা এক মুঠো বাদাম খাই, বা দুপুরের বেঁচে যাওয়া কিছু শাকসবজি তরিতরকারি থাকলে ওটা মন চাইলে খেয়ে নেই। মোট কথা 18 থেকে 20 ঘন্টা উপবাস বা ফাস্টিং করি। এরপরে 6 থেকে 4 ঘন্টার মধ্যে যা যা খাবার আমাদের ভাগ্যে আছে পরিমিত পরিমাণে ওইসব খাবারগুলি খাই। এইসব বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলি দেখুন। সবকিছু জেনে বুঝে মেনে
নিজেও সুস্থ থাকুন। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব।